আসসালামু আলাইকুম। আইএমবি নিউজ আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ ইয়াসিন। সংবাদের শুরুতেই থাকছে গুরুত্বপূর্ণ সব আন্তর্জাতিক খবরের শিরোনাম, এরপর বিস্তারিত। ইসরায়েলের তীব্র হামলায় গাজায় প্রাণহানির সংখ্যা বাড়ছে। রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনের বিদ্যুৎ অবকাঠামো ক্ষতিগ্রস্ত। ট্রাম্পের শুল্ক নীতিতে ইউরোপীয় ইউনিয়নের কড়া প্রতিক্রিয়া। ইরানের পারমাণবিক কার্যক্রম নিয়ে আইএইএর উদ্বেগ প্রকাশ। দক্ষিণ কোরিয়ায় রাজনৈতিক অস্থিরতায় নতুন নির্বাচনের দাবি। আপনি যদি ইরান ও গাজার মানুষকে ভালোবাসেন আর ইসরায়েলের ধ্বংস চান, তাহলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকেন। আসসালামু আলাইকুম। আপনি দেখছেন আইএমবি নিউজ টিভির সত্যের সন্ধানে। আমি মোহাম্মদ ইয়াসিন। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবার চলুন জানা যাক বিস্তারিত। ইসরায়েলের তীব্র হামলায় গাজায় প্রাণহানির সংখ্যা বাড়ছে। ফিলিস্তিনি ভূখণ্ড গাজায় ইসরায়েলি বাহিনীর সামরিক অভিযান অব্যাহত রয়েছে এবং সাম্প্রতিক হামলায় বেসামরিক নাগরিকদের মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী গত ২৪ ঘণ্টায় একাধিক আবাসিক এলাকায় ইসরায়েলি বিমান হামলা চালানো হয়েছে, যেখানে নারী ও শিশুসহ বহু সাধারণ মানুষ প্রাণ হারিয়েছেন। উত্তর গাজার বিভিন্ন শরণার্থী শিবিরে পরিচালিত এই হামলায় আবাসিক ভবন ধ্বংস হয়ে গেছে এবং উদ্ধারকারী দলগুলো ধ্বংসস্তূপের নিচ থেকে ক্ষতিগ্রস্ত মানুষদের উদ্ধার করতে চেষ্টা চালিয়ে যাচ্ছে। গাজার হাসপাতালগুলোতে আহতদের চিকিৎসা দিতে গিয়ে চরম সংকটে পড়তে হচ্ছে, কারণ প্রয়োজনীয় ওষুধ এবং চিকিৎসা সরঞ্জামের তীব্র অভাব রয়েছে। বিশেষ করে জ্বালানি সংকটের কারণে হাসপাতালের জেনারেটরগুলো চালু রাখা কঠিন হয়ে পড়েছে এবং এই পরিস্থিতিতে জরুরি অস্ত্রোপচার ও নিবিড় পরিচর্যা সেবা প্রদান করা প্রায় অসম্ভব হয়ে উঠেছে। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো এই পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে এবং অবিলম্বে যুদ্ধবিরতি ঘোষণার আহ্বান জানিয়েছে। জাতিসংঘের মানবিক সহায়তা সমন্বয়কারী কার্যালয় জানিয়েছে যে গাজায় মানবিক সহায়তা পৌঁছানো অত্যন্ত কঠিন হয়ে পড়েছে, কারণ সীমান্ত অতিক্রম করার ক্ষেত্রে নানা বাধার সম্মুখীন হতে হচ্ছে। রাফা ক্রসিং দিয়ে যে সীমিত পরিমাণ সাহায্য ঢুকছে তা গাজার ২০ লক্ষাধিক মানুষের চাহিদা পূরণে সম্পূর্ণ অপ্রতুল বলে জানিয়েছেন আন্তর্জাতিক ত্রাণ সংস্থাগুলোর প্রতিনিধিরা। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে যে গাজায় পরিষ্কার পানি ও স্যানিটেশন সুবিধার অভাবে সংক্রামক রোগ ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে এবং শিশুদের মধ্যে অপুষ্টির হার উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী তাদের বিবৃতিতে জানিয়েছে যে তারা সন্ত্রাসী অবকাঠামো ধ্বংস করতে এই অভিযান চালাচ্ছে এবং বেসামরিক ক্ষয়ক্ষতি এড়াতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হচ্ছে। তবে মানবাধিকার সংস্থাগুলো এই দাবির সাথে একমত নয় এবং তারা বলছে যে আক্রমণের ধরন দেখে মনে হচ্ছে বেসামরিক এলাকাগুলোকে ইচ্ছাকৃতভাবে লক্ষ্যবস্তু করা হচ্ছে। রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনের বিদ্যুৎ অবকাঠামো ক্ষতিগ্রস্ত। গতরাতে ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে রাশিয়া বিপুল সংখ্যক ড্রোন হামলা চালিয়েছে, যার মূল লক্ষ্যবস্তু ছিল দেশটির বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহ ব্যবস্থা। ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে যে রাতের বেলায় শাহেদ মডেলের ড্রোনের একটি বড় ঝাঁক ইউক্রেনের আকাশসীমায় প্রবেশ করেছিল এবং দেশটির বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এর একটি বড় অংশকে ভূপাতিত করতে সক্ষম হয়েছে। তবে কিছু ড্রোন তাদের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সফল হয়েছে এবং এর ফলে পশ্চিম ইউক্রেনের একটি বড় বিদ্যুৎ কেন্দ্রে ব্যাপক ক্ষতি হয়েছে। ইউক্রেনের জাতীয় বিদ্যুৎ কোম্পানি উক্রেনার্গো জানিয়েছে যে এই হামলার ফলে কয়েকটি অঞ্চলে জরুরি ভিত্তিতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করতে হয়েছে এবং লক্ষাধিক মানুষ অন্ধকারে রাত কাটাতে বাধ্য হয়েছেন। প্রকৌশলীরা ক্ষতিগ্রস্ত অবকাঠামো মেরামতের কাজ শুরু করেছেন, তবে পূর্ণ সেবা পুনরুদ্ধার করতে কয়েকদিন সময় লাগতে পারে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। খার্কিভ অঞ্চলেও একাধিক বিদ্যুৎ সাবস্টেশনে হামলা হয়েছে এবং এর ফলে শহরের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ ও পানি সরবরাহ বিঘ্নিত হয়েছে। স্থানীয় প্রশাসন জানিয়েছে যে শীতের এই সময়ে বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হওয়া অত্যন্ত উদ্বেগজনক, কারণ তাপমাত্রা হিমাঙ্কের নিচে নেমে গেছে এবং গরম করার ব্যবস্থা ছাড়া মানুষের জীবন ঝুঁকিতে পড়তে পারে।
ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেন্সকি এই হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেছেন যে রাশিয়া ইচ্ছাকৃতভাবে বেসামরিক অবকাঠামোকে লক্ষ্যবস্তু করছে, যা আন্তর্জাতিক মানবিক আইনের স্পষ্ট লঙ্ঘন। তিনি পশ্চিমা মিত্রদের কাছে আরও উন্নত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের আহ্বান জানিয়েছেন, যাতে এই ধরনের হামলা থেকে দেশের গুরুত্বপূর্ণ অবকাঠামো রক্ষা করা সম্ভব হয়। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এই হামলা সম্পর্কে আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি, তবে ক্রেমলিনের মুখপাত্র বলেছেন যে রাশিয়া কেবল সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালাচ্ছে। ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র বিষয়ক প্রধান এই হামলার নিন্দা জানিয়ে বলেছেন যে ইউরোপ ইউক্রেনের পাশে দাঁড়াতে অঙ্গীকারবদ্ধ এবং শক্তি খাতের পুনর্গঠনে প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হবে। জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনার বেসামরিক অবকাঠামোতে হামলাকে যুদ্ধাপরাধ হিসেবে উল্লেখ করে স্বাধীন তদন্তের দাবি জানিয়েছেন। ট্রাম্পের শুল্ক নীতিতে ইউরোপীয় ইউনিয়নের কড়া প্রতিক্রিয়া। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউরোপীয় পণ্যের ওপর নতুন শুল্ক আরোপের যে ঘোষণা দিয়েছেন তাতে ইউরোপীয় ইউনিয়ন কঠোর প্রতিক্রিয়া ব্যক্ত করেছে এবং পাল্টা শুল্ক আরোপের হুমকি দিয়েছে। ইউরোপীয় কমিশনের বাণিজ্য বিষয়ক কমিশনার জানিয়েছেন যে যুক্তরাষ্ট্রের এই একতরফা সিদ্ধান্ত আন্তর্জাতিক বাণিজ্য নিয়মের সুস্পষ্ট লঙ্ঘন এবং ইউরোপীয় ইউনিয়ন এর বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ নেবে। ট্রাম্প প্রশাসন ইউরোপীয় ইউনিয়ন থেকে আমদানিকৃত ইস্পাত, অ্যালুমিনিয়াম এবং অন্যান্য শিল্প পণ্যের ওপর অতিরিক্ত শুল্ক আরোপের পরিকল্পনা ঘোষণা করেছে, যা কার্যকর হলে ইউরোপীয় রপ্তানিকারকদের বিলিয়ন ডলারের ক্ষতি হতে পারে। জার্মানির অর্থনীতিমন্ত্রী এই সিদ্ধান্তকে ট্রান্স আটলান্টিক সম্পর্কের জন্য ক্ষতিকর বলে অভিহিত করেছেন এবং বলেছেন যে এই ধরনের বাণিজ্য যুদ্ধ উভয় পক্ষের জন্যই ক্ষতিকর হবে। ফ্রান্সের অর্থমন্ত্রী বলেছেন যে ইউরোপীয় ইউনিয়ন প্রয়োজনে যুক্তরাষ্ট্র থেকে আমদানিকৃত কৃষিপণ্য, প্রযুক্তিপণ্য এবং অন্যান্য পণ্যের উপর পাল্টা শুল্ক আরোপ করতে প্রস্তুত। ইউরোপীয় ব্যবসায়ী সংগঠনগুলো এই উত্তেজনায় উদ্বেগ প্রকাশ করেছে, কারণ এর ফলে সরবরাহ শৃঙ্খল ব্যাহত হতে পারে এবং ভোক্তাদের ওপর দাম বৃদ্ধির চাপ পড়তে পারে। বিশেষ করে জার্মান গাড়ি শিল্প এই শুল্কের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে বলে বিশ্লেষকরা মনে করছেন, কারণ যুক্তরাষ্ট্র জার্মান গাড়ি রপ্তানির একটি বড় বাজার। বিশ্ব বাণিজ্য সংস্থার মহাপরিচালক এই উত্তেজনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং উভয় পক্ষকে সংলাপের মাধ্যমে সমস্যার সমাধান করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন যে বাণিজ্য যুদ্ধ বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধিকে ক্ষতিগ্রস্ত করতে পারে এবং উন্নয়নশীল দেশগুলিও এর নেতিবাচক প্রভাব অনুভব করবে। যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি তাদের অবস্থানের পক্ষে যুক্তি দিয়ে বলেছেন যে ইউরোপীয় ইউনিয়ন দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের পণ্যের ওপর অন্যায্য বাণিজ্য বাধা প্রয়োগ করে আসছে এবং এই শুল্ক সেই ভারসাম্যহীনতা দূর করার জন্য প্রয়োজনীয়। আন্তর্জাতিক মুদ্রা তহবিল এই বাণিজ্য উত্তেজনার পরিপ্রেক্ষিতে বৈশ্বিক অর্থনৈতিক পূর্বাভাস নিয়ে সতর্কতা প্রকাশ করেছে। ইরানের পারমাণবিক কার্যক্রম নিয়ে IAEA এর উদ্বেগ প্রকাশ। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে নতুন করে গভীর উদ্বেগ প্রকাশ করেছে এবং বলেছে যে ইরান তার পারমাণবিক কার্যক্রম সম্পর্কে পর্যাপ্ত স্বচ্ছতা বজায় রাখছে না। IAEA এর মহাপরিচালক রাফায়েল গ্রসি জানিয়েছেন যে তার সংস্থার পরিদর্শকদের ইরানের কয়েকটি পারমাণবিক স্থাপনায় প্রবেশাধিকার দেওয়া হচ্ছে না, যা আন্তর্জাতিক নিরাপত্তা রক্ষা চুক্তির লঙ্ঘন। সংস্থার সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে যে ইরান তার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম অব্যাহত রেখেছে এবং বর্তমানে দেশটির কাছে উল্লেখযোগ্য পরিমাণ উচ্চ মাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম মজুদ রয়েছে। এই মাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম পারমাণবিক অস্ত্র তৈরিতে ব্যবহার করা সম্ভব বলে বিশেষজ্ঞরা মনে করছেন। যদিও ইরান বারবার দাবি করেছে যে তার পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স এবং জার্মানি যৌথ বিবৃতিতে ইরানকে IAEA এর সাথে পূর্ণ সহযোগিতা করার আহ্বান জানিয়েছে এবং বলেছে যে অন্যথায় নতুন নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এই বিবৃতির তীব্র সমালোচনা করে বলেছেন যে পশ্চিমা দেশগুলো ইরানের ওপর অযৌক্তিক চাপ প্রয়োগ করছে এবং দেশটির শান্তিপূর্ণ পারমাণবিক অধিকার হরণ করার চেষ্টা করছে। তিনি আরও বলেছেন যে ইরান NPT চুক্তির আওতায় তার দায়িত্ব যথাযথভাবে পালন করছে এবং IAEA এর সাথে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখতে প্রস্তুত।
রাশিয়া এবং চীন এই বিষয়ে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছে এবং বলেছে যে কূটনৈতিক সংলাপের মাধ্যমে এই সংকটের সমাধান করা উচিত। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ইরানের পারমাণবিক কর্মসূচিকে মধ্যপ্রাচ্যের জন্য সবচেয়ে বড় হুমকি বলে অভিহিত করেছেন এবং বলেছেন যে ইসরায়েল প্রয়োজনে একাই এই হুমকি মোকাবেলা করতে প্রস্তুত। সৌদি আরব এবং উপসাগরীয় দেশগুলো ইরানের পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে এবং আঞ্চলিক পারমাণবিক অস্ত্র প্রতিযোগিতার আশঙ্কা প্রকাশ করেছে। দক্ষিণ কোরিয়ায় রাজনৈতিক অস্থিরতায় নতুন নির্বাচনের দাবি। দক্ষিণ কোরিয়ায় চলমান রাজনৈতিক সংকট আরও গভীর হয়েছে এবং বিরোধী দলগুলো অবিলম্বে নতুন জাতীয় নির্বাচনের দাবি জানিয়েছে। সাম্প্রতিক সময়ে প্রেসিডেন্টের বিরুদ্ধে ওঠা বিভিন্ন অভিযোগ এবং সরকারি নীতি নিয়ে জনগণের অসন্তোষের মধ্যে রাজধানী সিওলে বড় ধরনের বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। হাজার হাজার নাগরিক রাস্তায় নেমে সরকারের পদত্যাগ এবং নতুন নির্বাচনের দাবিতে স্লোগান দিয়েছেন এবং পুলিশের সাথে কিছু স্থানে উত্তেজনা সৃষ্টি হয়েছে। বিরোধী দলের নেতারা জাতীয় সংসদে সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনার ঘোষণা দিয়েছেন এবং বলেছেন যে বর্তমান প্রশাসন জনগণের আস্থা হারিয়েছে। তারা অভিযোগ করেছেন যে সরকার দুর্নীতি, অর্থনৈতিক অব্যবস্থাপনা এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর ওপর হস্তক্ষেপের মাধ্যমে দেশকে সংকটের দিকে ঠেলে দিয়েছে। ক্ষমতাসীন দলের মুখপত্র বিরোধী দলের এই দাবি প্রত্যাখ্যান করে বলেছেন যে সরকার সংবিধান অনুযায়ী নির্বাচিত এবং মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত ক্ষমতায় থাকার অধিকার রয়েছে। তিনি বিরোধী দলগুলোকে রাজনৈতিক সুবিধা নেওয়ার জন্য অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন। দক্ষিণ কোরিয়ার সাংবিধানিক আদালত এই রাজনৈতিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং বিভিন্ন পিটিশন বিচারাধীন রয়েছে। আন্তর্জাতিক পর্যবেক্ষকরা মনে করছেন যে এই রাজনৈতিক সংকট দক্ষিণ কোরিয়ার অর্থনীতি এবং বিদেশি বিনিয়োগের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। যুক্তরাষ্ট্র এবং জাপান দক্ষিণ কোরিয়ার অভ্যন্তরীণ বিষয়ে সরাসরি মন্তব্য করা থেকে বিরত থেকেছে, তবে গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি সমর্থন ব্যক্ত করেছে। দক্ষিণ কোরিয়ার ব্যবসায়ী সম্প্রদায় রাজনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনার জন্য সকল পক্ষের প্রতি সংলাপে বসার আহ্বান জানিয়েছে, কারণ অনিশ্চয়তার এই পরিবেশ অর্থনৈতিক কর্মকাণ্ডে বিরূপ প্রভাব ফেলছে। উত্তর কোরিয়া এই পরিস্থিতিকে দক্ষিণ কোরিয়ার গণতন্ত্রের ব্যর্থতা হিসেবে চিত্রিত করার চেষ্টা করছে এবং রাষ্ট্রীয় গণমাধ্যমে এই বিষয়ে প্রচার চালাচ্ছে।